আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে বিবিএ ফার্স্ট সেমিস্টারের বেসিক অ্যাকাউন্টিংয়ের তৃতীয় চ্যাপ্টার অ্যাডজাস্টমেন্ট প্রসেস নিয়ে কথা বলবো। অ্যাডজাস্টমেন্ট প্রসেসের মধ্যে প্রথমেই আমরা জানবো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কী জিনিস। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল লেনদেনগুলা বছর শেষে দেখা যায় অমীমাংসিত অবস্থায় আছে বা এটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়নি, ওই সমস্ত লেনদেনগুলোকে অর্থ বছর শেষে যখন লেনদেন লিপিবদ্ধ করা হয় বা জার্নালে লিপিবদ্ধ করা হয়, সেই লেনদেনগুলোকেই আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে থাকি বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলে থাকি। এটা সাধারণত অর্থ বছর শেষে এই লিপিবদ্ধ করা হয়ে থাকে। এটা যদি আমরা সংজ্ঞা আকারে দেখি তাহলে adjusting entry are journal entry made at the end of the accounting period to change the balance of certain account to reflect the economic entity that has taken place but not yet been recorded, that is known as adjusting entry। বলছে সমন্বয় জাবেদা হচ্ছে সেই ধরনের জাবেদা যেটা সাধারণত অর্থবছর শেষে এন্ড অফ দ্য পিরিয়ডে অর্থনৈতিক পরিবর্তন বা পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু এটার কোনো জার্নাল এখনও লিপিবদ্ধ করা হয় নাই বা রেকর্ড করা হয় নাই, এগুলোকে তখন লিপিবদ্ধ করা হয়, এই জন্য এটাকে অ্যাডজাস্টিং এন্ট্রি বলা হয়। তো আরেকভাবে বলা যায়, ইন আদার ওয়ার্ড দ্য অ্যাডজাস্টিং রিকোয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডজাস্টিং পিরিয়ড টু রেকর্ড দ্য ইন্টারনাল ট্রানজ্যাকশন আর কল্ড অ্যাডজাস্টিং এন্ট্রি। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থবছরের মধ্যে এন্ড অফ দ্য পিরিয়ডে অন্তর্বর্তীকালীন যে লেনদেনগুলা বাকি থাকে ওগুলা যখন লিপিবদ্ধ করা হয় তখন এটাকে অ্যাডজাস্টিং এন্ট্রি বলা হয়। এই অ্যাডজাস্টিং এন্ট্রি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ধরো, একটা সম্পত্তির অবচয় যদি ধরতে চাই তাহলে অর্থবছর শেষেই সম্পত্তির অবচয় ধরা হয়, অর্থবছর শুরুতে বা মাঝখানে অবচয় ধরার সুযোগ নাই। এই জন্য এই ডিপ্রিসিয়েশনটা অ্যাডজাস্টিং এন্ট্রিতে অর্থ বছর শেষেই লিপিবদ্ধ করা হয়। অথবা যদি এরকম হয় কোনো খরচ অগ্রিম করা হয়েছে, ওই অগ্রিম খরচ সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত এটাকে খরচ হিসেবে ধরা যাবে না। এই জন্য এটাও যখন সময় অতিবাহিত হবে তখন এই অগ্রিম খরচটাকে খরচে রূপান্তর করতে হবে। অনুরূপভাবে অনুপার্জিত আয়ের ক্ষেত্রেও আমরা যদি অগ্রিম টাকা নিয়ে থাকি সেবা দেওয়ার উদ্দেশ্যে, সেবা এখনও দেওয়া হয় নাই, যখন সেবা দেওয়া সম্পন্ন হবে তখন এটার অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। এরকমভাবে যদি কোনো খরচের বকেয়া থাকে, সেই খরচের বকেয়াগুলো অর্থ বছর শেষে হিসাব করা হয়, কোন কোন পার্টির কাছে কী পরিমাণ বকেয়ার পরিমাণ আছে, ওই বকেয়ার উপর ডিপেন্ড করে খরচের বকেয়া হোক আয়ের বকেয়া হোক অর্থ বছর শেষে আবার জার্নালে বা লিপিবদ্ধ করা হয়। এগুলোকেই আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে থাকি। অ্যাডজাস্টিং এন্ট্রিকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মেজর টাইপস হিসেবে দুই ভাগ, একটা হলো অ্যাডভান্স, একটা হলো অ্যাক্রুয়াল। একটা হলো অগ্রিম ভিত্তিক, একটা অ্যাক্রুয়াল ভিত্তিক। অ্যাডভান্স আবার দুই ধরনের, একটা খরচের অগ্রিম, একটা আয়ের অগ্রিম। অনুরূপভাবে অ্যাক্রুয়ালও দুই ধরনের, একটা হলো আয়ের বকেয়া, একটা খরচের বকেয়া। এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখব কোনটা কীভাবে আমরা লিপিবদ্ধ করতে পারি। প্রথমেই আমরা দেখব অ্যাডভান্সের। এক্ষেত্রে প্রথমে যেটা আছে অ্যাডভান্স পেমেন্ট অফ এক্সপেন্স। হ্যাঁ, এক্ষেত্রে ক্যাশ পেমেন্ট অফ এক্সপেন্স অ্যান্ড রেকর্ডিং দ্যাম প্রপার্টি আনটিল ইউজড অ্যান্ড এক্সপায়ার অফ পিরিয়ড। বলছে যে একটা খরচ অগ্রিম করা হয়েছে, এটা নির্দিষ্ট সময় পরে এটা ইউজড হবে বা এক্সপায়ার হবে। একটা উদাহরণ আমরা এই জায়গায় নিয়ে আসছি। এই উদাহরণটার মধ্যে আমরা জেনারেল এন্ট্রি এবং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দুটাকেই পাশাপাশি রাখা হয়েছে। যদি আমরা এই জায়গায় জেনারেল এন্ট্রি হিসেবে একটা এক্সাম্পল খেয়াল করি, অন 1 জুলাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 1200 পেইড ফর 1 year অ্যাকাউন্টিং পিরিয়ড এন্ড অফ 31 ডিসেম্বর এভরি ইয়ার। এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট
জুলাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে 1200 টাকা, আর এইটার পিরিয়ড শেষ হয়েছে 31শে ডিসেম্বর। তো এই ক্ষেত্রে 31শে ডিসেম্বরে টাইম শেষ হয়ে গেছে, আর আমরা অগ্রিম হিসেবে পেইড করলাম জুলাই 1 তারিখে। তাহলে 6 মাস অতিবাহিত হয়েছে, 6 মাস পরে এটার সময় শেষ হয়ে গেছে। কিন্তু এই খরচটা করা হয়েছে পুরো 1 বছরের জন্য বা 12 মাসের জন্য। 12 মাসের জন্য যদি 1200 টাকা খরচ হয়, তো 6 মাসের জন্য আমার 6 মাসের 600 টাকা এক্সপায়ার হয়েছে। এই জন্য জেনারেল হিসেবে 1200 টাকাই আসবে, আর অ্যাডজাস্টিং এন্ট্রি হিসেবে 600 টাকা আসবে। প্রথম আমরা জেনারেল এন্ট্রি যদি দেখি, তাহলে প্রিপেইড এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 1200 টাকা। এই প্রিপেইড এক্সপেন্স ডেবিট হওয়ার কারণ হলো এটা এক ধরনের সম্পদ, যে খরচটা এখনও হয়নি, ভবিষ্যতে হবে। অগ্রিম খরচকে আমরা সম্পদ বলে থাকি। সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে এ জায়গায় প্রিপেইড এক্সপেন্স ডেবিট হয়েছে। অপরদিকে ক্যাশ ক্রেডিট করা হওয়ার কারণ হলো ক্যাশও এক ধরনের সম্পদ। এই সম্পদটা কমে যাওয়ার কারণে, যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড করছি আমরা, এই জন্য সম্পদ কমে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট হয়েছে। পরবর্তীতে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি যদি করি, 6 মাস পরে, 6 মাস অতিবাহিত হওয়ার কারণে 6 মাস খরচ এক্সপায়ার হয়েছে, আর প্রিপেইড ইন্স্যুরেন্সটা 6 মাস কমবে। এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 600 টাকা। খরচ বৃদ্ধির কারণে খরচ বাড়লে ডেবিট হয়, এটা আমরা জানি। আর প্রিপেইড এক্সপেন্স এটা সম্পদ কমার কারণে ক্রেডিট হয়েছে। এই জন্য পাশাপাশি আমরা দুইটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। এরপরে অ্যাডভান্সের আরেকটা জিনিস হচ্ছে আর্ন ইনকাম, যেটা অনুপার্জিত আয় আমরা বলে থাকি। অনুপার্জিত আয় সাধারণত সেবা দেওয়ার উদ্দেশ্যে অগ্রিম টাকা নেওয়া হয়, কিন্তু সেবা এখনও সম্পন্ন করা হয়নি। ওই সমস্ত আয়গুলাকে আমরা অনুপার্জিত আয় বলে থাকি। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, রেন্ট রিসিভ ইন অ্যাডভান্স। রেন্ট রিসিভ ইন অ্যাডভান্স 12,000 অন জানুয়ারি 1, 2001 ফর দ্য 1 ইয়ার। 1 বছরের জন্য রেন্ট রিসিভ করা হয়েছে অ্যাডভান্স হিসেবে, অগ্রিম হিসেবে। If the financial statement is prepared at the end of the year on 31st December 2001, তো জানুয়ারির 1 তারিখে যদি অগ্রিম নেওয়া হয়, আর এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি প্রিপেয়ার করা হয় 31শে ডিসেম্বর 2001-এ, 1 বছর শেষে, তার মানে যখন প্রথমে আমি যখন এই টাকাটা রিসিভ করলাম, তখন আমরা জার্নাল হিসেবে ক্যাশ ডেবিট হয়েছে, কারণ সম্পদ বাড়ছে। আর্ন রেন্ট রেভিনিউ, এটা দায় বাড়ছে। আর্ন রেন্ট রেভিনিউ হলো অনুপার্জিত আয়, ভাড়া আয়, যেহেতু এটার সেবা এখনও সম্পন্ন করা হয়নি, এই জন্য দায় অবস্থায় আছে। যখন 1 বছর শেষ হয়ে গেল, তখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। 1 বছর শেষ হওয়ার পরে তখন এটা আয়ও সম্পন্ন হয়েছে, আমার দায় কমে যাবে, আয় বাড়বে। এই জন্য আর্ন রেন্ট রেভিনিউ ডেবিট হয়েছে, কারণ দায় হ্রাস পাইছে। অপরদিকে রেন্ট রেভিনিউ ক্রেডিট হয়েছে, কারণ আয় বৃদ্ধি পাইছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে আমাদের ক্রেডিট হয়। এই জন্য একদিকে যেমন আর্ন রেন্ট দায় কমছে, এই জন্য ডেবিট, অপরদিকে রেন্ট রেভিনিউ আয় বাড়ছে, এই জন্য ক্রেডিট। এখন আমরা দেখব অ্যাক্রুয়াল বেসিসের দুইটা সিস্টেম। অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে সাধারণত বকেয়া, আর বকেয়া দুই ধরনের হয়, একটা ইনকামের বকেয়া, একটা খরচের বকেয়া। প্রথমে আমরা দেখব ইনকামের বকেয়া। অ্যাক্রুয়াল ইনকাম হচ্ছে রেভিনিউ অ্যাক্রুড বাট নট রিসিভ ফর ক্যাশ অর অ্যাকাউন্ট ফর। তার মানে আয় হয়েছে কিন্তু এখনও টাকা পাওয়া যায়নি। যদি আয় হয়, টাকা এখনও হাতে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আমার অ্যাক্রুয়াল ইনকাম হয়। যে আয়ের টাকাটা ভবিষ্যতে পাওয়া যাবে, এটা এক ধরনের সম্পদ। আর যেটা আয় হয়েছে সেটা তো অর্জিত আয়, এটা আয় বাড়ছে। এই জন্য একদিকে সম্পদ। আমরা একটা এক্সাম্পল আনছি এই জায়গায়, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, টাকা 1000 অ্যাক্রুড বাট নট রিসিভ অ্যান্ড অ্যাকাউন্টেড ফর। তার মানে এই জায়গায় 1000 টাকা নোট রিসিভেবল, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল রিসিভ করা হয়েছে, অর্জিত হয়েছে, কিন্তু এখনও পাওয়া যায়নি। এই জন্য এই ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি হিসেবে আমরা দিব অ্যাক্রুড ইন্টারেস্ট ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। এক্ষেত্রে অ্যাক্রুড ইন্টারেস্টের পরিবর্তে ইন্টারেস্ট রিসিভেবলে দেওয়া যাবে। ইন্টারেস্ট রিসিভেবলও লেখা যায়, অ্যাক্রুড ইন্টারেস্টও লেখা যায়। দুইটাই সম্পদ হিসেবে এই জায়গায় আমরা ট্রিট করব। যেহেতু সম্পদ বাড়ছে, সেহেতু আমরা ডেবিট করব। অপরদিকে ইন্টারেস্ট ইনকাম, আয় বাড়ার কারণে ইনকাম 1000 টাকা ক্রেডিট করব। এর পরবর্তীতে আমাদের আউটস্ট্যান্ডিং আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ইনকার্ড বাট নট ইয়েট পেইড ফর অর অ্যাকাউন্ট ফর।
তার মানে খরচ সংগঠিত হয়েছে, টাকা পরিশোধ করা হয় নাই। আমরা একটা জায়গায় খরচ করছি কিন্তু টাকা পরিশোধ করি নাই। এই পরিশোধ না করার কারণে এটা বকেয়ার সৃষ্টি হয়েছে। এই বকেয়ার কারণে আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। একটা এক্সাম্পলের জায়গায় আসছে, স্যালারি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2001 টাকা 2000 ওয়াজ নট পেইড অ্যান্ড ওয়াজ নট রেকর্ডেড টিল দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। তার মানে এই জায়গায় স্যালারি হিসেবে 31শে ডিসেম্বর তারিখে 2000 টাকা বকে আছে, যা এখনও পেইড করা হয় নাই এবং রেকর্ডও করা হয় নাই। যেহেতু পেইড করা হয় নাই, লিপিবদ্ধও করা হয় নাই, এন্ড অফ দ্য পিরিয়ডে এটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। আর যদি কখনো খরচের বকেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রি হিসেবে স্যালারি বকেয়া, যেহেতু স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এই জায়গায় স্যালারি এক্সপেন্স এক ধরনের খরচ বাড়ার কারণে ডেবিট, স্যালারি পেয়েবল এক ধরনের দায় বাড়ার কারণে ক্রেডিট। তো এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো খরচের বকেয়ার ক্ষেত্রেই এই জার্নালটা আমরা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে যেমন স্যালারি বকেয়া আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল। অনুরূপভাবে যদি রেন্ট এক্সপেন্স বকেয়া থাকে, সেক্ষেত্রে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। অনুরূপভাবে যদি ইউটিলিটি এক্সপেন্স বকেয়া থাকে, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। এরকমভাবে যত ধরনের খরচ বকেয়া থাকবে, সমস্ত খরচের বকেয়ার জন্য এই একটা জার্নাল, শুধু খরচের নামটা পরিবর্তন হবে, তাহলেই হয়ে যাবে। এই ছিল আমাদের খরচের বিভিন্ন রকম যে সমস্ত যে খরচ এবং আয়ের যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করি সেগুলা। এরপর আমরা দেখব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। The company has journalized and posted all adjusting entry. Next, it prepare another trial balance from the ledger account. This is called an adjusted trial balance. কোম্পানি সাধারণত অ্যাডজাস্টিং এন্ট্রি কমপ্লিট করার পরে, লেজারে পোস্টিং দেওয়ার পরে, লেজার যে ব্যালেন্সগুলো হয় সেটা নিয়ে যে অর্থ বছর শেষে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে, সেটাই মূলত অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপরে ক্লোজিং এন্ট্রি। এই জায়গায় ক্লোজিং এন্ট্রি আর জার্নাল এন্ট্রি মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড টু ট্রান্সফার টেম্পোরারি অ্যাকাউন্ট টু পার্মানেন্ট অ্যাকাউন্ট। সাধারণত অর্থ বছর শেষে যে সমস্ত ইনকাম এবং এক্সপেন্স, রেভিনিউ এবং এক্সপেন্সগুলো অর্থ বছর শেষে ক্লোজ করা হয়, টেম্পোরারিভাবে ক্লোজ করা হয়, সেই হিসাবগুলোকে আমরা ক্লোজিং এন্ট্রি বলে থাকি। ক্লোজিং এন্ট্রি সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেই বিষয়গুলো প্রথমে আমরা যখন ইনকাম ক্লোজ করব, হয় ইনকাম অ্যাকাউন্ট আর ক্লোজ। তো এই ক্লোজ করার ক্ষেত্রে সাধারণত যে হিসাবগুলো যেদিকে যায় থাকে তার ইনভার্স করতে হবে, বিপরীত করতে হবে। যেমন সকল ধরনের রেভিনিউ বা আয় আমরা ক্রেডিট করতাম, এই ক্ষেত্রে সকল রেভিনিউ ডেবিট হবে আর ইনকাম সামারি ক্রেডিট হবে। এই ক্লোজিং এন্ট্রির ক্ষেত্রে বিপরীত লেখার মাধ্যমে আমাদেরকে জায়গায় জার্নাল করতে হবে। প্রথমত আমরা শিখলাম ইনকাম কিভাবে ক্লোজ করে, সকল ইনকাম ডেবিট করলাম, ইনকাম সামারি ক্রিয়েট করলাম। আবার যখন এক্সপেন্স অ্যাকাউন্ট ক্লোজ করব, তখন ইনকাম সামারি ডেবিট হবে, সকল এক্সপেন্স ক্রেডিট হবে। সকল এক্সপেন্স ক্যাজুয়ালি এক্সপেন্সগুলো আমরা ডেবিট করে থাকি, ক্লোজ করার সময় এটা বিপরীত দিয়ে দিতে হবে। এই জন্য ইনকাম সামারি ডেবিট, এক্সপেন্স ক্রেডিট। যখন প্রফিট ক্রিয়েট হবে, যদি কখনো কোম্পানি প্রফিটও হইতে পারে, লসও হইতে পারে, যদি প্রফিট হয় এই প্রফিটের দ্বারা আমার মূলধন বাড়ে, এই জন্য ইনকাম সামারি ডেবিট হবে, ক্যাপিটাল ক্রেডিট হবে। যেহেতু মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে ক্যাপিটাল ক্রেডিট হয়। আবার যদি লস হয়, সেই ক্ষেত্রে লসের মাধ্যমে মূলধন হ্রাস পায় বা মূলধন কমে, এই জন্য ওই ক্যাপিটাল ডেবিট হবে, ইনকাম সামারি ক্রেডিট হবে। আরেকটা হবে ড্রয়িং এর ক্ষেত্রে, যদি ড্রয়িংটাকে ক্লোজ করা হয় সেই ক্ষেত্রে ড্রয়িং করার কারণে মূলধন কমবে, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট হবে আর ড্রয়িং ডেবিট হবে। এই ছিল আমাদের টাইপস অফ ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি সাধারণত এই কয়েকটাই হয়ে থাকে। এখন আমরা শিখব ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা জানি এটার মধ্যে পার্থক্যটা বিভিন্ন পরীক্ষায় আসে এবং এটা জানাও আমাদের জন্য অনেক জরুরি।
এই পার্থক্যের মধ্যে প্রথমে আমরা দেখব যে 1 নম্বর পার্থক্য যেটা, যে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং রেকর্ড অনলি ক্যাশ ট্রানজাকশন, আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং রেকর্ডস both cash and credit transaction. এই জন্য এক্ষেত্রে মূল তফাৎ হলো এটাই যে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ে শুধু ক্যাশ ট্রানজাকশনগুলো আসে, আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ে ক্যাশ এবং ক্রেডিট বা বকেয়া উভয়টাই আসে। 2 নম্বর পার্থক্য হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ডাজ নট ফলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আবার অপরদিকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ফলোস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। 3 নম্বর পার্থক্য ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ইজ রেয়ারলি ইউজড আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ইজ ওয়াইডলি ইউজড। 4 নম্বর ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ইনশিওর কোম্পানিজ টোটাল ক্যাশ ফ্লো আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ইনশিওর কোম্পানিজ বোথ ক্যাশ অ্যান্ড অ্যাক্রুয়াল ফ্লো। 5 number, cash basis accounting does not present company overall financial change over a specific period. অপরদিকে accrual basis accounting completely present company's overall financial change over a specific period. এরপর আমরা দেখব পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা আমাদের করতে হয় the post closing trial balance is the list of all account and their balance after the closing entry have been journalized the posted the ledger. closing entry সম্পন্ন করার পরে যে আয় এবং ব্যয় এই দুইটাকে যখন ক্লোজ করব, এই ক্লোজ করার পরে যে ট্রায়াল ব্যালেন্সটা করা হয় সেটাকে আমরা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বলি। সাধারণত পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের ভিতরে অ্যাসেট এবং লায়াবিলিটিগুলো আসে, আয় এবং ব্যয় আসে না। আর কারণ হলো ক্লোজ করার কারণে আয় এবং ব্যয় থাকে না। এরপরে রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি আর মেড on the first day of an accounting period in order to remove certain adjusting entry made in the previous accounting period. সাধারণত গত বছরে যে সমস্ত এন্ট্রিগুলো অ্যাডজাস্টিং করা হয়েছে ওই এন্ট্রিগুলোকে অ্যাডজাস্টিং থেকে পরবর্তী বছরের প্রথম দিনে যে রিভার্স করা হয় জার্নালগুলো, সেটাকে আমরা রিভার্সিং এন্ট্রি বলে থাকি। রিভার্সিং এন্ট্রি এবং অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে কিছু পার্থক্য আছে, গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে। রিভার্সিং এন্ট্রি ইজ প্রিপেয়ার্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। সাধারণত রিভার্সিং এন্ট্রি বছরের শুরুতেই তৈরি করা হয়, আর অ্যাডজাস্টিং এন্ট্রি প্রিপেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার। তার মানে ওই অ্যাডজাস্টিং এন্ট্রি বছরের শেষে এটা দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে দ্য ইউজ অফ রিভার্সিং এন্ট্রি চেঞ্জ দ্য অ্যাকাউন্টস রিপোর্টেড ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অপরদিকে অ্যাডজাস্টিং এন্ট্রি, দ্য ইউজ অফ অ্যাডজাস্টিং এন্ট্রি চেঞ্জ দ্য অ্যাকাউন্টস রিপোর্টেড ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 3 নম্বর পার্থক্য হচ্ছে ইউজ অফ রিভার্সিং এন্ট্রিজ ইজ অ্যান অপশনাল বুককিপিং প্রসিডিউর। রিভার্সিং এন্ট্রি হচ্ছে অপশনাল বুককিপিং প্রসিডিউর। অপরদিকে অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে কম্পালসারি বুককিপিং প্রসিডিউর। এক্ষেত্রে এটা রিভার্সিং হচ্ছে নন ম্যান্ডেটরি, অ্যাডজাস্টিং এন্ট্রি ম্যান্ডেটরি। 4 নম্বর পার্থক্য হচ্ছে ইট ইজ নট এ রিকোয়ার্ড স্টেপ ইন দ্য অ্যাকাউন্টিং সাইকেল। রিভার্সিং এন্ট্রি অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অপরদিকে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাকাউন্টিং সাইকেলের ভিতরে অন্তর্ভুক্ত, বা ইট ইজ এ রিকোয়ার্ড স্টেপ ইন দ্য অ্যাকাউন্টিং সাইকেল।